আমি আর কিশোরী ঠাকুরমশাইয়ের বাড়ি যখন এসে পৌঁছলাম তখন সন্ধে বেশ গাঢ় হয়ে নেমে এসেছে চারপাশ জুড়ে। পাকপাখালির দল চিৎকার করতে করতে বহুক্ষণ আগেই ফিরে গিয়েছে যে যার বাসায়। ঠাকুরমশাইয়ের গৃহের সদরের দরজা খুলে দিল তার মেয়ে চারি। চারি আমাদের দেখে অত্যন্ত খুশি হয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো চা করে আনার জন্য। ঠাকুরমশাই ঘরের ভেতরে ছিলেন। কিশোরী তার উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে হাঁক দিয়ে বলল, ঠাকুরমশাই, বলি ও ঠাকুরমশাই, গেলেন কোথায় আপনি? আরে দেখে যান, আমরা আপনার বাড়িতে এসে উপস্থিত হয়েছি। কিশোরীর কথা শুনে ঠাকুরমশাই এবার এক মুখ চওড়া হাসি নিয়ে বেরিয়ে এলেন কক্ষের বাইরে। তিনি আমাদের দেখে অত্যন্ত আনন্দিত হয়ে পড়লেন। আমাদের দিকে তাকিয়ে গাম্ভীর্যপূর্ণ স্বরে বললেন, আরে আরে, কিশোরী যে, আরে এসো এসো, এই নিচে দাঁড়িয়ে আছো কেন? ওপরে উঠে এসো। ঠাকুরমশাই, আজকে ছুটির দিনে ঘরে বসে থাকতে এমনিতেই ভালো লাগছিল না। সারাটা দিন কোনো রকমে কাটিয়েছি, কিন্তু বিকেলের পর আর কিছুতেই মন বসাতে পারলাম না কোনো কাজে। তাই ভাবলাম দুই বন্ধুতে মিলে বরং একটিবার আপনার কাছে এসে ঘুরে যাই। মাঝে বেশ কয়েকটা দিন তো হয়ে গেল এদিক পানে আসা হয় না, তাই চলে এলাম। হ্যাঁ, তা বেশ করেছো। এসো এসো, তক্তাপোষের উপরে বসো। ঠাকুরমশাইয়ের কথা শুনে আমি আর কিশোরী উঠোনের একপাশে জুতো জোড়া খুলে রেখে উঠে এলাম ওপরে। তারপর তক্তপোষের ওপরে এসে বেশ আরাম করে বসলাম। ঠাকুরমশাইও বসলেন আমাদের মুখোমুখি। চারি রান্নাঘরের ভেতর থেকে গরম চায়ের পেয়ালা হাতে করে নিয়ে এগিয়ে এলো আমাদের দিকে। চায়ের পেয়ালা তক্তপোষে নামিয়ে রেখে সে বলল, এই নিন কাকাবাবু, আপনাদের জন্য চা করে এনেছি, আর সাথে মুড়ি মাখা। এই কথা বলে চারি চায়ের পেয়ালা আর মুড়ি মাখার পাত্র তক্তপোষের ওপর নামিয়ে রেখে সে চলে গেল পুনরায় রান্নাশালার ভিতর, তার বাকি অন্যান্য যাবতীয় কাজ সারতে। আমি এক পেয়ালা চা ঠাকুরমশাইয়ের দিকে বাড়িয়ে দিয়ে আর একটা দিলাম কিশোরীকে, আর একটা নিজে নিলাম। চায়ের উষ্ণ পেয়ালায় সামান্য ফুঁ দিয়ে তাতে লম্বা চুমুক বসালাম। তৃপ্তিতে আমার দুই নয়ন বন্ধ হয়ে এলো। সত্যি চারির হাতের রান্নার প্রশংসা করতেই হয়। ঠাকুরমশাই ঠিকই বলেন, মেয়েটা যেন সাক্ষাৎ অন্নপূর্ণা। সব দিকে তার ধ্যান জ্ঞান সর্বদা রয়েছে। আমি কিশোরীর দিকে তাকিয়ে চোখের ইশারা করলাম। সে আমার ইশারা বুঝতে সক্ষম হলো। কোমরে ধুতির সাথে গুজে রাখা সিগারেটের প্যাকেটখানা বের করে সেটা সে বাড়িয়ে দিল ঠাকুরমশাইয়ের দিকে। পাসিং শো সিগারেট দেখা মাত্র ঠাকুরমশাইয়ের মুখমণ্ডল জুড়ে ঝলমলে আনন্দের এক বলিরেখা ফুটে উঠল। আমরা উভয়ই জানি যে এই সিগারেট ঠিক তার কতখানি পছন্দের, কিন্তু আমাদের কাছ থেকে সিগারেট নিতে প্রত্যেকবার কিঞ্চিত আপত্তি করেন তিনি। সিগারেটের প্যাকেট থেকে একখানা সিগারেট বার করে তার ঠোঁটের দুই ফাঁকে চেপে ধরে তাতে আগুন ধরালেন। তারপর লম্বা লম্বা কয়েকটা টান দিলেন। কিশোরীটা চিরকালই বরাবর বড় অদ্ভুত অধৈর্য প্রকৃতির মানুষ। ঈশ্বর বুঝি তার শরীরে এতটুকু ধৈর্য শক্তি দেয়নি। সে ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে অনুরোধের ভঙ্গিমায় বলল, ঠাকুরমশাই, এবার তাহলে আমাদের একখানা গল্প শোনান দেখি। বেশ কয়েকদিন তো হলো আপনার বাড়ি আসা হয়নি, তাই কদিন আপনার কাছ থেকে কোনো গল্পও শোনা হয়নি। আপনি তো জানেনই যে আপনার মুখ থেকে গল্প শুনতে আমরা কত ভালোবাসি। যাকে আর বিলম্ব না করে একটা গল্প শুরু করুন দেখি। কিশোরীর এই কথা শুনে ঠাকুরমশাই এবার বেশ খানিকটা চটে গেলেন। সিগারেটের ডগায় জমতে থাকা স্বল্প ছাই তিনি ছাইদানি হিসাবে ব্যবহৃত নারকেলের আধ ভাঙা মালার মধ্যে ঝেড়ে ফেলে কঠিন সুরে বললেন, আহ কিশোরী, তোমাকে না আমি কতবার বলেছি যে আমি যে সমস্ত যা কিছু আজ পর্যন্ত তোমাদের বলেছি তার একটাও কোনো বানিয়ে বলা গল্প নয়। সেই সমস্ত কিছু হলো অতীতকালে ঘটে যাওয়া কোনো না কোনো বাস্তব কাহিনী। তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা এখনো সেই জায়গায় গিয়ে মানুষদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে দেখতে পারো এই ঘটনার সত্যতা সম্পর্কে। তখনই তোমরা অবগত হয়ে যাবে। এইভাবে বারে বারে আমার বলা বাস্তব সত্য কাহিনীগুলোকে
গল্প বললে সেটা আমার পক্ষে মেনে নেওয়া অপমানজনক হয়ে দাঁড়ায়। তা কি তোমরা বোঝো না নাকি? হ্যাঁ, পরিস্থিতি বেগতিক বুঝে আমি সব দিক দ্রুত সামাল দেওয়ার জন্য বলে উঠলাম, আহা ঠাকুরমশাই, আপনি কিশোরীর কথা এমন চটে যাচ্ছেন কেন? জানেনই তো ওর কথাবার্তার কোনো ছিরি ছাড়া নেই। ওর যখন যা মনে আসে তাই মুখের ভাষায় প্রকাশ করে ফেলে। এই হলো কিশোরীর সবচেয়ে বড় এক দোষ। আপনি দয়া করে কিশোরীর কথায় কিছু মনে করবেন না ঠাকুরমশাই। তার চেয়ে বরং আপনি আপনার অতীতের জীবনে ঘটে যাওয়া কোনো বাস্তব কাহিনীর কথা আমাদের সাথে ভাগ করে নিন আজ। আচ্ছা বেশ, ঠিক আছে। তোমরা তবে শান্ত হয়ে একটু বসো। আমি কিছুটা সময় ভাবনা চিন্তা করে একখানা কাহিনীর কথা স্মরণে আনার চেষ্টা করি। এই কথা শুনে ঠাকুরমশাই এবার নির্বাক শ্রোতার মতন চুপচাপ কেমন যেন ফ্যালফ্যালে চোখে তাকিয়ে রইলেন সামনের দিকে। তারই লক্ষণ আমি এবং কিশোরী আমাদের দুজনেরই খুব ভালোভাবে চেনা। আমরা বুঝতেই পারলাম ঠাকুরমশাই তার স্মৃতির অতল সমুদ্রের মধ্যে ডুব দিয়ে তুলে আনার চেষ্টা করছেন কোনো এক ঘটনাকে। আমাদের ওভাবে বেশিক্ষণ মোটেও অপেক্ষা করতে হলো না। স্বল্প কিছুটা সময়ের মধ্যেই ঠাকুরমশাই তার জ্বলন্ত সিগারেটের অবশিষ্ট ফিল্টারটুকু ছাইদানি হিসাবে ব্যবহৃত নারকেলের মালায় গুঁজে দিয়ে বলতে আরম্ভ করলেন আজকের কাহিনী। আজ আমি তোমাদের যে ঘটনার কথা বলতে চলেছি তা আজ থেকে অনেক বছর আগের ঘটনা। তোমরা তো জানোই যে আমি আমার অতীত জীবনের বেশিরভাগ সময়টাই কাটিয়েছি ভবঘুরে মতো জীবনযাপন করে। ঘরের চার দেওয়ালের ওই গণ্ডিবদ্ধ জীবনে দীর্ঘদিন থাকতে আমার একেবারেই ভালো লাগতো না। কেমন যেন দম বন্ধ হয়ে আসার উপক্রম হতো। তাই তো বারে বারে ছুটে গিয়েছি নানা অচেনা অজানা প্রান্তে। দিনের পর দিন কাটিয়ে দিয়েছি কেবলমাত্র পরমেশ্বরের নাম জপ করে। আজ এবেলা দুমুঠো খাবার পেলে ওই বেলায় কি খাবো সে ভাবনা আমায় কখনোই ভাবিয়ে তোলেনি। কারণ আমি জানতাম ঈশ্বর আমার জন্য কিছু না কিছু ঠিকই বরাদ্দ করে রেখেছেন। গৃহস্থের পাকা দালান বাড়ির বিলাসবহুল সজ্জার চেয়ে আমার বরাবর ভালো লাগতো নরম কচি সবুজ ঘাসে বিছানো ফাঁকা মাঠ কিংবা পরিত্যক্ত মন্দিরের চাতাল অথবা গাছতলার মধ্যে রাত্রিবাস করতে। সেইবার এরকমই হাঁটতে হাঁটতে আমি গিয়ে পড়েছিলাম শ্যামদাস বাটি নামের এক গ্রামে। সেই গ্রাম খুব একটা বড় না হলেও বেশ ভালো মাঝারি আয়তনের। পল্লী গ্রাম বলতে ঠিক যা বোঝায় সেই গ্রাম হলো একেবারেই তা। এক কথায় যাকে বলে আদর্শ পল্লী গ্রাম। চারিদিকে বড় বড় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশাল বিশাল সব মহিরুয়ের দল গোটা গ্রামকে যেন ছায়া প্রদান করে চলেছে। ছোট বড় মাটির কুড়ে ঘর, রাঙামাটির রাস্তা, টলটলে জলে ভরা পুকুর, এই সমস্ত কিছু দেখলে চোখ যেন একেবারে জুড়িয়ে যায়। মনের মধ্যে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত স্বস্তি বোধ। আমি সেই গ্রামের এক গাছতলায় এসে বসলাম। পুকুরের জলে কিছুটা হাত মুখ ধুয়ে ঝোলার মধ্যে থাকা কয়েকটা পাকা ফল বের করে তা খেতে লাগলাম। খাওয়া দাওয়ার পর সেই সবে মাত্র ক্লান্ত শরীরটা গাছের গুড়ির সাথে হেলান দিয়ে দু চোখের পাতা একটু বন্ধ করতেই যাব, ঠিক এমন সময় দেখলাম সামনের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে এক মহিলা। তবে সেই মহিলাকে দেখে আমার ভীষণ অদ্ভুতই লাগলো। সেই নারী যেন কোনো গভীর চিন্তার মধ্যে রয়েছে। তার মাথার চুল উস্কো খুস্কো, চোখের তলা কালো হয়ে গিয়েছে, মুখের অভিব্যক্তিও কেমন যেন থমথমে। সেই নারীও এবার খেয়াল করলো আমায়, তারপর কৌতূহল বশত এগিয়ে এলো আমার দিকে। আপনি কে ঠাকুর? আপনাকে তো এর আগেই গায়ে দেখেছি বলে মনে হচ্ছে না। আমি এবার সেই মহিলার উদ্দেশ্যে সৌজন্যমূলক হাসি হেসে বললাম, হ্যাঁ মা, তুমি ঠিকই ধরেছ। আমি এই গ্রামে নতুন এসেছি। তা মা, তুমি বুঝি এই গাঁয়েরই বউ? না না ঠাকুর, আমি এই গ্রামের বউ নই। আমাদের বাড়ি ছিল এখান থেকে বহু দূরে।
আমার স্বামী এই গ্রামের শেষ প্রান্তের দিকে কিছুটা জায়গা কিনে বাড়ি করেছে। এই মাত্র 1 মাস হলো আমরা এই গায়ে এসেছি। আমরা মানে আমি, আমার স্বামী আর আমার 9 বছরের পুত্র সন্তান। বাহ, তোমার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। তা মা, তোমার নাম কি? আমার নাম শান্তিপ্রভা, আমার ছেলের নাম অজয়, আর স্বামীর নামখানা বলতে পারলাম না ঠাকুর, মার্জনা করবেন। স্বামীর নাম যে মুখে নেওয়া বারণ। আমি সেই নারীর এমন সরলতা ভরা কথা শুনে না হেসে আর থাকতে পারলাম না। বাহ, শান্তিপ্রভা দুর্দান্ত নাম তো তোমার। সত্যি তোমার নামের সাথে যেন সার্থক হয়েছে তোমার নামকরণ। ঠাকুর, আপনি যদি কিছু মনে না করেন, আপনার পরিচয়খানা কি জানতে পারি? না, মানে আপনার নাম জানার জন্য আমি যে বড় ব্যাকুল হয়ে পড়ছি ঠাকুর। আমার নাম তারানাথ চক্রবর্তী, তবে পঞ্চজনে আমায় তারানাথ তান্ত্রিক নামে ডাকে। আমি টুকিটাকি কিছু তন্ত্রমন্ত্র জানি এবং জানা রয়েছে সামান্য কিছু জ্যোতিষবিদ্যা। তাই দিয়েই সর্বদা চেষ্টা করি মানুষের মঙ্গল কাজে নিজের সেই শক্তি নিয়োগ করার জন্য। বিভিন্ন জায়গায় ভবঘুরের মতন ঘুরে বেড়ানো আমার কাজ। চলতি পথে যাদের সাথেই দেখা হয় তাদের সাথেই আলাপ জমাই, এই আর কি। বাহ ঠাকুর মশাই, আপনার জীবনযাত্রার কাহিনী শুনে তো আমি ভারী অবাক হলাম। সত্যি, যে কোনো মানুষ এরকমভাবে নিঃস্বার্থ অবস্থায় কারোর জন্য যে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে, তা সত্যিই অবাক করা বিষয়। ঠাকুর, আপনি তো আজই এই গ্রামে এসেছেন। এখানে নিশ্চয়ই কয়েকটা দিন থাকবেন বলে মনস্থির করেছেন। হ্যাঁ মা, সেরকমটাই তো ইচ্ছে রয়েছে। তা ঠাকুর মশাই, কোথায় থাকবেন আপনি? আমি তো তোমায় আগেই বললাম মা, আমি যে ভবঘুরে প্রকৃতির মানুষ। আজ এখানে থাকি তো কাল ওখানে। আমাদের মতন মানুষদের কি আর স্থায়ী বাসস্থান থাকে? কোনো গাছতলা কিংবা ভাঙা মন্দির অথবা খোলা আকাশের নিচে থাকা ফাঁকা মাটি হলো আমাদের থাকার জায়গা। ঠাকুর, আমার একখানা অনুরোধ রয়েছে আপনার কাছে। আপনাকে সেই অনুরোধ কিন্তু রাখতেই হবে। না বললে কিংবা আপত্তি করলে আমি কিন্তু কিছুতেই শুনবো না। অনুরোধ? তা শুনি কি সেই অনুরোধ? ঠাকুর মশাই, আপনি যতদিন এই গ্রামে থাকবেন সেই কটা দিন আমার বাড়ির অতিথি হয়ে থাকবেন, কেমন? এটাই আমার একান্ত অনুরোধ। আপনি ব্রাহ্মণ মানুষ। এই গ্রামে সবার প্রথমে আপনার সাথে আমার পরিচয় হয়েছে। আপনি একজন ব্রাহ্মণ সাধক হয়ে আমাদের গ্রামে এসে খোলা আকাশের নিচে রাত্রিবাস করবেন, তা কি হয়? মহা পাপ হবে যে আমাদের প্রত্যেকের। তাই আমি চাই আপনি আমার ঘরের অতিথি হয়ে উঠবেন। চলুন, আপনার যতদিন ইচ্ছা আপনি ততদিনই থাকতে পারেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার যত্ন আত্মীর সামান্যতম ত্রুটিও হবে না। আমার স্বামী খুবই ভালো মানুষ, একেবারে যাকে বলে মাটির মানুষ। আপনি আমাদের বাড়ি গেলে সেও ভীষণ খুশি হবে। কিন্তু মা। কোনো কিন্তু নয় ঠাকুর মশাই, আমি যখন আপনাকে বলেছি যে আপনাকে যেতে হবে, আপনাকে যেতে হবেই। না হলে আমি যে ভীষণ কষ্ট পাবো। আপনি যখন আমায় ভালোবেসে মা বলে ডেকেছেন, মায়ের কথা শুনবেন না তা কি হয়? শান্তিপ্রভার এমন ধারা কথার পর আমি আর কি বা বলতে পারি। তাই অগত্যা তার বাসায় যাবার জন্য আমায় এক প্রকার রাজি হতেই হলো। আমি তার বাড়িতে যেতে রাজি হয়েছি দেখে তার আনন্দের যেন অন্ত রইল না। বাড়িতে এসে দেখলাম শান্তিপ্রভার স্বামী অর্থাৎ কমলেশ বাড়িতে নেই, সে কাজে গিয়েছে। সন্ধ্যা রাতে ফিরে আসবে। বাড়িতে রয়েছে কেবল তাদের ছোট্ট পুত্র সন্তান অজয়। আমি অজয়ের কাছে গিয়ে তাকে বেশ খানিকটা আদর করলাম। শান্তিপ্রভা ছেলের উদ্দেশ্যে বলল, খোকা, তোমাকে কতদিন বলেছি বাড়িতে বড়রা কেউ এলে তাদের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নিতে হয়। যাও খোকা, ওনাকে প্রণাম করো। উনি বড় মাপের মানুষ।
আমাদের কি ভীষণ সৌভাগ্য যে আজ উনি আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। থাক থাক বাবা, আমি প্রাণ ভরে তোমায় আশীর্বাদ করছি। তোমার মঙ্গল হোক, তুমি যেন মানুষের মতো মানুষ হতে পারো, মা বাবার মুখ উজ্জ্বল করো, এই কামনা করি। ঠাকুর, আমি বরং আপনার জন্য একটু মিষ্টি জলের ব্যবস্থা করি। আপনার নিশ্চয়ই যথেষ্ট ক্ষুধা ও তৃষ্ণা পেয়েছে, তাই না ঠাকুর? আরে না না মা, আমাকে নিয়ে অযথা এত ব্যতিব্যস্ত হয়ে পড়ো না তুমি। আমি একেবারেই ঠিক আছি। আমার তৃষ্ণা কিংবা ক্ষুধা দুটোর কোনোটাই পাইনি। আমি বরং একটু বাইরেটা ঘোরাঘুরি করে আসি, একবার ভালো করে চারিপাশটা দেখি। অচেনা অজানা জায়গায় ঘোরাঘুরি করার মধ্যে একটা আলাদাই মজা লুকিয়ে থাকে। এই কথা বলে আমি শান্তিপ্রভাদের গৃহ ছেড়ে বেরিয়ে এলাম বাইরেটা একটু ঘুরে দেখার জন্য। শান্তিপ্রভাদের গৃহের বাইরে বের হয়ে আসতেই আমি দেখলাম তাদের বাড়ি থেকে মাত্র কয়েক হাত তফাতে রয়েছে একটা বহুকাল আগে নির্মিত প্রাচীন ভাঙাচোরা পরিত্যক্ত দালান বাড়ি। তবে সেই বাড়ির বর্তমান অবস্থা এখন এতটাই শোচনীয় যে প্রথম দর্শনেই বোঝা যায় ওখানে বর্তমানে আর কোনো মানুষের বসবাস নেই। এমনকি ওই জায়গাতে হয়তো বেশ কয়েক বছর মানুষের পা অব্দিও পড়েনি। গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল শান্তিপ্রভাদের বাড়ি। সেই জায়গাটা তাই পুরোপুরি ফাঁকা, ঘনবসতি একেবারেই নয়। হাঁটতে হাঁটতে আমি সেই পরিত্যক্ত ভাঙা বাড়ির দিকে এগিয়ে গেলাম, আর যত সেই বাড়ির দিকে এগোতে লাগলাম ততই একটা অদ্ভুত অস্বস্তি আমার মনের মধ্যে চেপে বসতে লাগলো। বাতাসের মধ্যে কেমন যেন একটা দম বন্ধ করা ভ্যাবসা গুমোট বিশ্রী কটু গন্ধ আমি টের পেলাম। শুভ অশুভ লক্ষণ চেনার ক্ষেত্রে যাদের একবার হাতে খড়ি হয়েছে তারা অনায়াসেই বলে দিতে পারে যে এই সমস্ত লক্ষণ আসলে ঠিক কতটা অমঙ্গলজনক। সে যাই হোক না কেন, আমি আর ওই পোড়ো বাড়ির ভেতরে প্রবেশ করলাম না। দূর থেকে দাঁড়িয়েই সমস্ত কিছু দেখে ফিরে এলাম। সন্ধ্যার সময় ঘরে ফিরে এলো শান্তিপ্রভার স্বামী কমলেশ। আমি দেখলাম সত্যি সে মাটির মানুষ। আমি তাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছি এ কথা জানতে পেরে সে ভীষণ খুশি হলো এবং আমায় নিয়ে আনন্দে মেতে উঠল। তাদের প্রত্যেকের ব্যবহার এতটাই ভালো যে আমার একটিবারের জন্য মনে হলো না আমি কোনো অচেনা মানুষের মাঝে রয়েছি। আমার মনে হলো যে সমস্ত মানুষেরা আমায় ঘিরে রয়েছে, অর্থাৎ শান্তিপ্রভা, কমলেশ এবং তাদের পুত্র অজয়, তারা প্রত্যেকেই আমার বুঝি অত্যন্ত পরিচিত। সন্ধেবেলায় চায়ের আসরে আমি কমলেশের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলাম, আচ্ছা কমলেশ, তোমাদের বাড়ি থেকে কিছুটা দূরে যে ভাঙা পরিত্যক্ত পোড়ো বাড়িখানা রয়েছে ওটা আসলে কাদের? ওই বাড়ির বর্তমান অবস্থা এরকম কেন? সেখানে কি কেউই বসবাস করার মতো নেই? আমার এই কথা শুনে কমলেশ চায়ের শূন্য পেয়ালা নিচে নামিয়ে রেখে থমথমে গলায় বলল, ঠাকুরমশাই, আপনি তো শান্তিপ্রভার মুখ থেকে নিশ্চয়ই শুনেছেন যে আমরা এই গ্রামের আদি বাসিন্দা নই। এই মাত্র 1 মাস আগে এসেছি। তাই এই পরিত্যক্ত ভাঙা বাড়ি সম্পর্কে বিশেষ কিছু তথ্য না জানলেও যেটুকু যা শুনেছি তা আপনাকে বলতে পারি। আজ থেকে বহু বছর আগে ওই বাড়ির মধ্যে বসবাস করত একটি চৌধুরী পরিবার। তা সেটা এখনকার সময়ের কথা নয়, আজ থেকে বহুকাল আগের কথা। ওই চৌধুরী পরিবারের একমাত্র বধূ প্রমীলাকে সকলে বউরানী সম্বোধন করত। প্রমীলা খুবই ভালো মেয়ে ছিল। তার অন্তর পরিপূর্ণ ছিল মায়া, দয়া, মমতার অপরিসীম স্নেহে। আপনি তো জানেন, তখনকার দিনের মানুষদের মধ্যে পুত্র সন্তান জন্ম নেওয়া নিয়ে এক ভয়ানক রকমের মাতামাতি ছিল। পুত্র সন্তান জন্ম দিতে না পারলে সেই মাকে অসতী, অলক্ষ্মী, অপয়া আরো অনেক কিছু অপবাদ সহ্য করতে হতো।
প্রমীলার শাশুড়ি এবং শ্বশুর ছিল ভয়ানক রকমের খারাপ প্রকৃতির মানুষ। প্রমীলার স্বামী খুব একটা খারাপ মানুষ না হলেও সে মা বাবার মুখের ওপর কোনোদিনই কিছু বলতে পারত না। পর পর 2 বার গর্ভবতী অবস্থায় প্রমীলার গর্ভের সন্তান কোনো কারণে নষ্ট হয়ে যায়, ফলে তার উপরে নেমে আসে চূড়ান্ত অপমান, অপবাদ এবং অত্যাচার। 3য়বার অবশেষে এক কন্যা সন্তানের জন্ম দিলে তার শ্বশুর শাশুড়ির মাথায় যেন গোটা আকাশ ভেঙে পড়ে। বংশপ্রদীপ রক্ষার জন্য তাদের পায়ের তলার মাটি কেঁপে ওঠে, তাদের মস্তিষ্কে খুন চেপে যায়। প্রমীলার স্বামী একদিন রাতের বেলায় যখন বাড়িতে ছিল না, তার শয়তান শ্বশুর শাশুড়ি সমগ্র বাড়িতে আগুন লাগিয়ে নিজেরা বাইরে পালিয়ে আসে। বন্ধ বাড়ির মধ্যে পুরোপুরি পরিকল্পিতভাবে পুড়িয়ে মারে প্রমীলা এবং তার সদ্যজাত নিষ্পাপ কন্যা সন্তানকে। সেই থেকেই ওই বাড়ির এরকম পরিত্যক্ত দশা। এরপর কেটে গেছে বছরের পর বছর, কালের পর কাল। প্রকৃতির নানান দুর্যোগের মুখোমুখি হয়ে ওই চৌধুরী বাড়ির অবস্থা আজ এই রকম অবস্থায় দাঁড়িয়েছে। তবে এখানকার মানুষেরা বলে আজও নাকি চৌধুরী বাড়ির বৌরানীর অতৃপ্ত আত্মা প্রতি রাতে ঘোরাঘুরি করে ওই বাড়ির চারপাশে। অনেকে নাকি সেই আত্মাকে দেখেওছে নিজের চোখে। আমরা আমাদের ছেলেকে ওইদিকে যেতে বারণ করে দিয়েছি। রাতের বেলায় তো বহু দূরের কথা, দিনের বেলাতেও সে যায় না ওই পানে। এখন সত্যিই বৌরানীর আত্মা মুক্তি না পেয়ে অশরীরী হয়ে রয়ে গেছে কিনা তা আপনাকে বলতে পারবো না। তবে ওই বাড়ির ইতিহাস খানিকটা এইরকম। কমলেশের মুখ থেকে প্রমীলার এমন মর্মান্তিক ইতিহাসের কথা শুনে সত্যি আমার মনটা ভীষণ রকমের বিষাদগ্রস্ত হয়ে পড়ল। আমি খোলা জানালা দিয়ে কেবলমাত্র তাকিয়ে রইলাম সেই ভাঙা পরিত্যক্ত বাড়ির দিকে। ধীরে ধীরে চড়াচড় জুড়ে নেমে এলো সন্ধ্যার ঘন কালো অন্ধকার। সেই অন্ধকারের পরিমাণ এতটাই বেশি যেন মনে হলো ঈশ্বর বুঝি এক দোয়াত কালি পুরোপুরি ঢেলে দিয়েছেন গোটা গগন বক্ষ জুড়ে। রাতে যৎ সামান্য 2টো আহার মুখে তুলে আমি আমার জন্য নির্ধারিত কক্ষের ভিতর শুতে এলাম। মনে মনে পরমেশ্বর, কাল ভৈরব এবং মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম আমি। সারাদিনের পথক্লান্তি নিমিষের মধ্যেই আমার 2 চোখের পাতায় ভারী হয়ে ঘুম নেমে এলো। নিজের অজান্তেই কখন যেন ঘুমিয়ে পড়লাম আমি। তবে আনুমানিক মধ্যরাতে আমার ঘুমটা ভেঙে গেল হঠাৎ করে। ঘুম ভাঙতেই ধরফর করে বিছানার মধ্যে আধশো অবস্থায় উঠে বসলাম। সামনের খোলা জানালা দিয়ে ঘরের ভিতর হুড়মুড়িয়ে ঢুকে আসছিল কনকনে ঠান্ডা বাতাস আর চাঁদের মিহি রূপালি জোছনার আলো। হঠাৎ করেই আমার নজর গেল সেই পরিত্যক্ত ভাঙা চৌধুরী বাড়ির দিকে। আর তাতেই আমি যা দেখলাম তাতে আমার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করতে আরম্ভ করলো। আমার হৃদয়ের মধ্যে ছড়িয়ে পড়ল এক ভয়ের হিলহিলে অনুভূতি। ঠাকুর মশাইয়ের কথা বলা শেষ হতে না হতেই কিশোরী জিজ্ঞেস করলো, কেন ঠাকুরমশাই? মানে মধ্যরাতে জানলা দিয়ে সেই পরিত্যক্ত বাড়ির দিকে তাকাতেই হঠাৎ কি এমন দৃশ্য দেখলেন যার কারণে আপনার ওরকম অবস্থা হলো? কিশোরীর এই প্রশ্নের জবাবে ঠাকুর মশাই 2 চোখ বিস্ফারিত করে বললেন, বহুকাল আগের চৌধুরী বাড়ির দিকে তাকাতেই আমার মনে হলো সেখানে আমি যেন দেখলাম অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে কোনো এক নারী মূর্তি। তার পরনে থাকা কাপড়ের আঁচল ফরফর শব্দ করে উঠছিল চনচনে বাতাসে। সেই নারী মূর্তির কোলে ছিল খুব সম্ভবত এক শিশু।
সেই নারী ঘুম পাড়ানি ছড়া বলে সেই বাচ্চাটিকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল ক্রমাগত। তোমরা বিশ্বাস করো আমার কথা, কিছু সময়ের জন্য হলেও আমি পরিষ্কার দেখলাম কিন্তু এই দৃশ্য, আর এটাও বুঝতে পারলাম যে আমার ঘুম ভেঙেছে ওই নারীর ঘুম পাড়ানির ছড়ার আওয়াজ শুনে। কিন্তু মাত্র কয়েক মুহূর্ত পর চোখের সামনে থেকে কেমন যেন সব ভোজবাজির মতো মিলিয়ে গেল সব কিছু। আমি দেখলাম কোথাও আর কিছুই নেই। বহু দূরে চাঁদনি আলোর মধ্যে সেই ধুধু ফাঁকা মাঠের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কেবল প্রেতপুরীর মতন চৌধুরী বাড়ি। সেখানে কোনো কালো নারী অবয়বকে শিশু কোলে নিয়ে ঘোরাফেরা করতে আমি আর দেখলাম না। এইমাত্র আমি যা দেখলাম তা বাস্তবেই দেখলাম নাকি সে ছিল আমার চোখের ভুল, এই নিয়ে এক অদ্ভুত দোলাচলের মধ্যে পড়লাম। এতক্ষণ যাবত একটানা গল্প বলার পর ঠাকুরমশাই এবার কিছুটা সময়ের জন্য একটু থামলেন। তার চোখ মুখের অস্থির ভাব দেখেই পরিষ্কার বুঝতে পারলাম যে এবার তার বিরতি নেওয়ার একটু প্রয়োজন হয়ে পড়েছে। তিনি আমাদের দিকে তাকিয়ে একটু বললেন, তোমরা এখানে একটু বসে আমার জন্য অপেক্ষা করো হে, আমি একবার চটজলদি ঘরের ভেতর থেকে গড়গড়াখানা সেজে আনি। গড়গড়া ছাড়া আর একেবারেই গল্প বলে উঠতে পারছি না যেন। আসলে তামাক সেবনের প্রকৃত সুখ লুকিয়ে আছে গড়গড়া কিংবা হুকোর মাধ্যমে তামাক খাওয়ার মধ্যেই। আর একটিও বাক্য ব্যয় না করে ঠাকুরমশাই এবার সোজা প্রবেশ করলেন কক্ষের ভেতরে। আমি আর কিশোরী আমরা একে অপরের প্রতি মুখ চাওয়াচাওয়ি করে বসে রইলাম। এখন আমাদের হাতে আর কিছুই করার নেই, তাই কিশোরী দুটো সিগারেট বের করে একটা নিজে নিয়ে একটা আমাকে দিল। ঠাকুরমশাই আমাদের থেকে বয়সে ও সম্মানে অনেক বড়, তাই আমরা তার সামনে আজ অবধি কখনো ধূম্রপান করিনি। কিন্তু একবার তিনি যখন ঘরের ভেতর প্রবেশ করেছেন গড়গড়া সাজাতে, তখন তিনি বেশ কিছুটা সময় এদিক পানে যে আসবেন না এ কথা নিশ্চিত জেনেই আমরা সিগারেটে অগ্নি সংযোগ করে টান দিলাম মনের সুখে। আমাদের সিগারেট খাওয়া সমাপ্ত হলে অবশিষ্ট ফিল্টার দুটি ছুঁড়ে দিলাম মাঝ উঠোনের দিকে। আরও বেশ কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই জ্বলন্ত গড়গড়া হাতে নিয়ে বেরিয়ে এলেন বাইরে। তারপর তিনি তক্তপোষের ওপর বসে গড়গড়ার নলে মুখ ঠেকিয়ে লম্বা লম্বা টান দিতে লাগলেন। কিশোরী ঠাকুরমশাইকে গল্পের পরবর্তী অংশ বলার জন্য অনুরোধ জানাতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই তিনি নিজে থেকেই গল্পের পরবর্তী অংশের কথা বলতে আরম্ভ করলেন। তারপরের দিন খুব বেলা অবধি ঘুমালাম আমি, কারণ সারা রাত আমার আর ঘুম হলো না কিছুতেই। একেবারে শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়েছিলাম। সারা রাত আমার মনের মধ্যে কেবলই ওই দোটানা চলতেই থাকলো। আমি যা দেখেছি তা কি সত্যি নাকি সেসব হলো আমার চোখের ভ্রম। পরের দিন সকাল হলে আমি আর কমলেশকে কোনো কিছুই বললাম না, তবে সে ঠিকই বুঝতে পারলো যে আমি কোনো একটা বিষয় নিয়ে গভীর চিন্তার মধ্যে রয়েছি। সে আমায় বেশ কয়েকবার জিজ্ঞাসা করলো যে আমি কি এত ভাবছি, কিন্তু আমি গতকাল রাত্রে সেই কথা তাকে কিছুই বললাম না। সকালে যাবতীয় প্রাতক্রিয়া সেরে জল খাবার খেয়ে আমি সম্পূর্ণ একাকী বাইরে বেরিয়ে এলাম। শান্তিপ্রভাদের বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসতেই আমার মনে হলো সেই পরিত্যক্ত ভাঙা চৌধুরী বাড়ি যেন হাতছানি দিয়ে আমায় ডাকছে। মোহগ্রস্তের মতো আমি এগিয়ে গেলাম সেই পরিত্যক্ত বিশাল ভাঙা বাড়ির দিকে। সে পুরো বাড়ির বর্তমান অবস্থা বড়ই শোচনীয়। প্রতিটা দেয়াল থেকে খসে পড়ছে চুনসুরকি রাস্তরণ। চামড়াহীন হাড়ের কাঠামোর মতন কোনো রকমে কেবল দাঁড়িয়ে রয়েছে নড়বড়ে ভাঙা বাড়ির দেওয়ালগুলো। কড়িবর্গার কাঠ থেকে ঝুলছে একাধিক চামচিকির ছানা। আমি সেখানে গিয়ে উপস্থিত হওয়ায় তারা বেশ বিরক্তই হলো। চি চি শব্দ করে উড়ে গেল কয়েকটা এদিক ওদিকে। একটা মরা গাছের ডাল ভেঙে সামনের বড় বড় মাকড়সার ঝুল নষ্ট করে আমি বাড়ির অন্দরে প্রবেশ করলাম।
পুনরায় আমার নাকের মধ্যে এসে ঝাপটা মারল সেই বুনো ভ্যাবসা গন্ধটা। আমি টের পেলাম আমার শরীরের প্রত্যেকটা লোমকূপ একটি একটি করে খাড়া হয়ে যাচ্ছে সজারুর গায়ের কাঁটার মতো। আমি মনস্থির করলাম আজ রাতে আমি এখানে এসে একবার গোটা বিষয়টা প্রত্যক্ষ করব। আমাকে স্বচক্ষে দেখতেই হবে বিষয়টা আসলে কি ঘটছে। সত্যি কি এখানে আজও চৌধুরী বাড়ির বৌরানী প্রমীলার অতৃপ্ত আত্মা রয়ে গেছে কিনা সেটাই দেখার বিষয়। ঠাকুরমশাই, আপনি কি তার পরের দিন রাতে সত্যি ওই পরিত্যক্ত ভাঙা বাড়ির মধ্যে গেলেন? হ্যাঁ, গিয়েছিলাম বিভূতি। আমাকে যে যেতেই হতো। সেই দিন রাতে খাওয়া দাওয়া সেরে আমি গাত্র বন্ধন করে সেই বাড়ির ভেতরে প্রবেশ করলাম। আর প্রবেশ করা মাত্রই উপলব্ধি করতে পারলাম যে সত্যি সেখানে কোনো অশরীরী আত্মার বসবাস আছে। সেই বাড়ির ভেতরে প্রবেশ করার আগে আমি নিজের কানে পরিষ্কার শুনলাম ভেতরে কেউ যেন হিনিয়ে বিনিয়ে তার কোলের শিশুকে ঘুম পাড়ানোর জন্য একখানা ঘুম পাড়ানি ছড়া বলছে। কিন্তু আমার পা সেই বাড়ির চৌহদ্দির মধ্যে প্রবেশ করা মাত্রই সেই সব আওয়াজ ছড়া বলা পুরোপুরি থেমে গেল। আমি একেবারে সংশয় মুক্ত হলাম যে আজও এইখানে প্রমীলার অতৃপ্ত আত্মা রয়ে গিয়েছে। আমি সেই পরিত্যক্ত অন্ধকারের মধ্যে নিমজ্জিত ভাঙা বাড়ির ভেতরে প্রবেশ করে উচ্চ কণ্ঠে বললাম, আমি জানি প্রমীলা, তুমি এখনো এই বাড়ির মধ্যেই রয়ে গিয়েছ। আমি তারানাথ তান্ত্রিক, তুমি দয়া করে আমায় দেখা দাও। আমার কাছ থেকে ভয় পাওয়ার কিছুই নেই। আমি তোমার কোনো ক্ষতি সাধন করব না। আমি তোমার সাথে কথা বলতে চাই শুধুমাত্র। প্রথমবার আমার করা প্রশ্নের কোনো উত্তর ভেসে এলো না। আরো একবার একই কথা বললাম আমি। আর এরপরে ঘটল সেই অতিলৌকিক ঘটনা। অন্ধকারের মধ্যে নিমজ্জিত সেই পরিত্যক্ত ভাঙা বাড়ির অন্দরে সহসা প্রজ্বলিত হলো এক নীলাভ আলোর বলয়। সেই নীলচে আলোর ভেতর সূক্ষ্ম সূক্ষ্ম উপাদান একত্রিত হয়ে সংগঠিত হলো এক নারী শরীর। ধীরে ধীরে পরিষ্কার হলো তার চোখ, মুখ সহ সমস্ত দেহ। আমি দেখলাম সাক্ষাৎ জগৎ জননী মা দুর্গার মতন এক রমণীর আবির্ভূতা হয়েছে আমার সামনে। তার মাথার একরাশ চুল হাওয়ায় ভাসছে, গায়ের রং অত্যন্ত ফর্সা, টানা টানা মায়া ভরা দুই চোখ, ঠোঁটে বিবর্ণ হাসি। তবে তার সমগ্র শরীর ক্ষত বিক্ষত। প্রমীলার গোটা শরীর যেন ঝলসে গিয়েছে অপরিসীম আগুনের লেলিহান শিখায়। তার গোটা দেহ থেকে চামড়া মাংস পুড়ে গিয়ে তা গলে পচে দেহ থেকে খসে পড়ছে। প্রমীলার টলটলে জলে ভরা দুই চোখের কোণ বেয়ে গড়িয়ে এলো ফোঁটা ফোঁটা অশ্রুবাড়ি। আমি সেই অতৃপ্ত নিরীহ এক মহিলার আত্মার উদ্দেশ্যে বললাম, আমি জানি প্রমীলা, তোমার সাথে যা সমস্ত কিছু হয়েছে তা অন্যায়। আর শুধুমাত্র অন্যায় বলা হলে হয়তো ভুলই বলা হবে, মহা অন্যায়। তাহলে আপনি আমার জীবনের সবটাই শুনেছেন। আপনি বিশ্বাস করুন, আমি সম্পূর্ণ নিরীহ, নিরপরাধ ছিলাম। আমার গর্ভের সন্তান যদি গর্ভেই নষ্ট হয়ে যায় তাতে কি আমার দোষ? আপনি বলুন, আমি একজন মা হয়ে কি আমার গর্ভের সন্তানকে ইচ্ছাকৃতভাবে শেষ করে দিতে পারি? কিন্তু আমার শ্বশুর শাশুড়ির মতে আমি ছিলাম অপয়া, অলক্ষ্মী, সর্বনাশিনী। তারা আবার কখনো কখনো আমায় ডাইনিও বলতো। তাদের মতে আমি নাকি আমার গর্ভের সন্তানকে নিজের হাতে শেষ করে দিয়েছি। আমি নাকি মা হতেই চাই না। আপনি বলুন, একজন মেয়ের কাছে মা ডাক শোনার থেকে বড় পাওনা কি আর কিছু হতে পারে? দুবার গর্ভের সন্তান গর্ভে নষ্ট হয়ে যাওয়ার যে কি যন্ত্রণা তা কেবল আমার মতো অভাগী মায়েরাই বোঝে। তৃতীয়বার আমি যখন সন্তানের জন্ম দিলাম তখন আমার আনন্দের অন্ত রইল না। সমস্ত দুঃখ, কষ্ট, বেদনা সব যেন ভুলে গেলাম এক নিমিষের মধ্যে। কিন্তু আমার
শ্বশুর শাশুড়ির মনোপুত হলো না আমার কন্যা সন্তান জন্ম দেওয়ার ব্যাপারটা। আপনি বলুন, সন্তান ছেলে হোক কিংবা মেয়ে, আমাদের কি হাসি মুখে তা মেনে নেওয়া উচিত নয়? সে তো ঈশ্বরের দান। সন্তানের লিঙ্গ নির্ধারণ করার ক্ষমতা তো আমাদের হাতে থাকে না বলুন। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি সেকেলের মানুষ ছিলেন। তারা পরিকল্পিতভাবে আমায় পুড়িয়ে মেরে ফেললেন। শুধুমাত্র আমাকেই নয়, আমার কোলের বাচ্চা মেয়েটাকেও শেষ করে দিতে তাদের হাত কাঁপল না। একটা প্রাণ যে এই সদ্য পৃথিবীর আলো দেখেছিল, তাকে যে কিভাবে তারা চিরতরের জন্য শেষ করে দিলেন তা আমি আজও বুঝে উঠতে পারি না। আমার মা ডাক শোনার অপেক্ষাটা চিরজীবন আমার মধ্যেই থেকে গেল ঠাকুর মশাই। সন্তানের জন্ম দিয়েও আমি তার মুখ থেকে মা ডাক শুনতে পারলাম না আর। সেই কারণে আমি আজও মুক্তি পাইনি। অতৃপ্ত হয়ে রয়ে গেছি এই পোড়া বাড়ির মধ্যে কালের পর কাল ধরে। এত দূর অবধি বলে একটু থামলো প্রমীলা। তার বুকের মধ্যে দীর্ঘদিন ধরে জমে থাকা একটা দীর্ঘশ্বাস যেন উঠে এলো উপরে। সত্যি মেয়েটার মায়া ভরা অমন করুণ মুখখানির দিকে তাকিয়ে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। আমি উপলব্ধি করতে পারলাম তার অন্তরের মধ্যে ঠিক কি পরিমাণ অসহনীয় বেদনা বাসা বেঁধে রয়েছে। কিন্তু তবুও আমি তাকে সান্ত্বনা দিতেই বললাম, কিন্তু প্রমীলা, এইভাবে আর কতদিন তুমি নিজেকে কষ্ট দেবে বলো তো? তোমার সাথে তোমার শ্বশুর শাশুড়ি যা করেছিল তা মহা অন্যায়, মহা পাপ। নিশ্চয়ই ঈশ্বর তাদের সেই পাপের শাস্তি দিয়েছেন, কিন্তু তোমাকেও তো মুক্তি পেতে হবে। এইভাবে কালের পর কাল, যুগের পর যুগ ধরে তুমি এরকম অশরীরী অবস্থায় থাকতে পারো না। তোমার মুক্তি লাভের একান্তই প্রয়োজন। আমিও আপনার সাথে পুরোপুরি সহমত ঠাকুর মশাই, কিন্তু মুক্তি পাওয়া না পাওয়ার ওপর তো আমার হাত নেই। আমি বহুবার মুক্তি লাভের চেষ্টা করেছি, কিন্তু ঈশ্বর আমাকে মুক্তি দেননি। আমার আত্মা অতৃপ্ত অবস্থায় বারে বারে ফিরে এসেছে এই পরিত্যক্ত ভাঙা বাড়ির মধ্যে। এর কারণ অবশ্য আমি জানি। আমি একসময় এই বাড়ির বউরানী ছিলাম। আমার যখন বিয়ে হয়ে প্রথম এই বাড়িতে এসেছিলাম, তখন মনের মধ্যে ছিল অনেক অনেক স্বপ্ন। আমি ভেবেছিলাম সংসারটা গুছিয়ে করব সকলকে সাথে নিয়ে। আমার স্বামী সন্তান নিয়ে ভরা সংসার হবে। কিন্তু সেই সবের কোনো কিছুই আমার পূর্ণ হয়নি। এমনকি আমার সবচেয়ে বড় যে বাসনা ছিল, অর্থাৎ মা ডাক শোনা, সেই আশা পর্যন্ত আমার পূরণ হয়নি। আর সেই শূন্যতা থেকেই আমার মুক্তি হয়নি। যতদিন না আমি মা ডাক শুনছি, কেউ আমায় মা বলে সম্বোধন করছে, ততদিন আমি এই রকম অভিশপ্ত দশাতে এই পোড়ো বাড়ির বউরানী হয়েই থেকে যাব। প্রমীলার এই কথা শুনে আমি এবার বেশ কিছুটা সময় ভাবনা চিন্তা করে তাকে বললাম, আচ্ছা প্রমীলা, তুমি যদি কারোর মুখ থেকে মা ডাক শোনো, কেউ যদি তোমায় জননী জ্ঞানে জড়িয়ে ধরে মা মা বলে চিৎকার করে, তাহলে তুমি মুক্তি পাবে তো? আমার এই কথায় প্রমীলার মুখমণ্ডল জুড়ে ঝলমলে হাসির আভা ফুটে উঠল। তার চোখ মুখের অভিব্যক্তি বদলে গেল এক নিমিষের মধ্যে। তার অন্তরের মধ্যে যে বেদনা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট ছিল, তা যেন কয়েক মুহূর্তের মধ্যেই বিলীন হয়ে গিয়ে আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল হৃদয়। হাসতে হাসতে আমার দিকে বেশ কিছুটা এগিয়ে এসে সে বলল, এসব আপনি কি বলছেন ঠাকুর মশাই? আপনি কি আমায় মিথ্যে আশ্বাস দিচ্ছেন, কিংবা এই সমস্ত কথা বলে আপনি আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন? আমার মতো একজন অশরীরী প্রেতাত্মাকে কেই বা মা বলে ডাকতে যাবে বলুন দেখি? আমি তোমায় কোনোভাবেই মিথ্যে আশ্বাস কিংবা সান্ত্বনা দিচ্ছি না প্রমীলা। আমি যা বলছি তা সজ্ঞানে দায়িত্ব সহকারেই বলছি। আর কে তোমায় মা বলে ডাকবে, এই নিয়ে তোমাকে বিন্দুমাত্র চিন্তা করতে হবে না। তোমার সারা জীবনের চরম আক্ষেপ আর থাকবেও না। এই ব্যাপারে
পুরোপুরি নিশ্চয়তা আমি তোমাকে দিতে পারি। তবে হ্যাঁ প্রমীলা, আগামীকাল কিন্তু তুমি এরকম ক্ষতবিক্ষত অবস্থায় থাকবে না। বুঝতেই তো পারছো, তাহলে সেই বাচ্চা শিশুটি তোমায় কিন্তু এরূপ অবস্থায় দেখলে সে ভীষণ ভয় পেয়ে যাবে। না না ঠাকুর মশাই, এই সমস্ত নিয়ে আপনি বিন্দু মাত্র চিন্তা করবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমাকে দেখে ভয় পাওয়ার মতো কোনো অবকাশ থাকবে না। আপনি আপনি সত্যি কাল রাতে এই এই পোড়ো বাড়ির মধ্যে কোনো শিশুকে নিয়ে আসবেন? হ্যাঁ, আগামীকাল মধ্যরাতে এই পৌর বাড়ির মধ্যে আমি আসব। তুমি প্রস্তুত থেকো। কাল তুমি এই অভিশপ্ত দশা থেকে চিরকালের মতো মুক্তি পাবে। আমার এই কথা শুনে বুক ভরা স্বস্তির নিঃশ্বাস নিয়ে প্রমীলার আত্মা এবার বিলীন হয়ে গেল বাতাসের সাথে। সেই নীলাভ আলোর তেজ রশ্মি ধীরে ধীরে হ্রাস পেয়ে তা এক সময় নিভে গেল সহসা। আমি গুটি গুটি পায়ে ফিরে এলাম কমলেশদের বাড়িতে। পরের দিন সকাল হলে শান্তিপ্রভা এবং তার স্বামী কমলেশকে ডেকে আমি এক গুরুতর আলোচনায় বসলাম। কি হয়েছে ঠাকুরমশাই? সাত সকালে আমাদের দুজনকে এইভাবে ডেকে আনলেন। আপনি কি কোনো কিছু বলবেন আমাদের? এ কি, আপনার মুখ চোখের এইরকম অবস্থা হয়েছে কেন? কাল রাতে কি আপনি ঘুমাননি ঠিকভাবে? হ্যাঁ কমলেশ, সত্যি তুমি ঠিকই ধরেছ। কাল রাতে আমি প্রায় বিনিদ্র অবস্থাতেই কাটিয়েছিলাম। আর তোমার এবং তোমার স্ত্রী শান্তিপ্রভার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথোপকথনও রয়েছে। তোমরা এসে বসো, তারপর আমি ধীরে সুস্থে সমস্ত কিছুই বলছি। আমার এই কথা শুনে তারা ভীষণ রকমের চিন্তিত হয়ে পড়ল। কক্ষের ভেতর কোনো রকমে ঢুকে এসে আমার মুখোমুখি দুইখানি বেতের মোড়ার উপর বসলো ওরা দুজন। আমি কমলেশের দিকে তাকিয়ে কঠিন সুরেই বললাম, কমলেশ, তুমি একেবারে সঠিক কথাই বলেছিলে। সত্যি তোমাদের বাড়ি থেকে মাত্র কিছুটা তফাতে যে পরিত্যক্ত পৌর বাড়িখানা রয়েছে, তার মধ্যে আজও থেকে গেছে চৌধুরী বাড়ির বৌরানী অর্থাৎ প্রমীলার অতৃপ্ত আত্মা। আমি কাল রাতে সেই পরিত্যক্ত বাড়ির মধ্যে গিয়েছিলাম এবং সেখানেই তার সাথে আমার দেখা হয়েছে। আর শুধুমাত্র দেখা হয়েছে কেবল তাই নয়, কথাবার্তাও হয়েছে। এইসব এইসব আপনি কি বলছেন ঠাকুর মশাই? আপনি আপনি কাল রাতে আমাদের কাউকে কিছু না জানিয়ে অলক্ষ্যে ভুতুড়ে পোড়ো বাড়ির মধ্যে গিয়েছিলেন? হ্যাঁ শান্তিপ্রভা, তুমি একেবারেই ঠিকই শুনেছ। আমি ওই বাড়ির মধ্যে গিয়েছিলাম গতকাল গভীর রাতে এবং সেখানে আমার সাথে প্রমীলার আত্মার দেখা হয়েছে। সে ভীষণ কষ্টের মধ্যে রয়েছে শান্তিপ্রভা। তার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ থেকে গিয়েছে মা ডাক না শোনা। দুবার গর্ভবতী অবস্থায় তার গর্ভের সন্তান নষ্ট হয়ে গিয়েছিল। তাছাড়াও তৃতীয়বার সে মা হলেও সেই মা ডাক শোনার আগেই তার কন্যা সন্তানের সাথে তাকে পুড়িয়ে মারা হয়। ফলে তার আত্মা মুক্তি পায় না। যুগের পর যুগ, কালের পর কাল ধরে সে থেকে গিয়েছে এখনো ওই পরিত্যক্ত ভাঙা বাড়ির মধ্যে। আমাদের প্রত্যেকের উচিত তার মুক্তি পাওয়ার পথে তাকে সাহায্য করা, আর সেই সাহায্য করতে পারো তোমরা দুজনে। কিন্তু আমরা তার মুক্তি পাওয়ার পথে তাকে কিভাবে সাহায্য করব ঠাকুরমশাই? তোমাদের ছেলেকে আজ রাতে আমার সাথে যেতে দিতে হবে ওই পরিত্যক্ত ভাঙা বাড়ির মধ্যে। তোমাদের ছেলে যদি তাকে একবার অন্তর থেকে মা বলে ডাকে, তাহলেই তার আত্মা মুক্তি পেয়ে যাবে চিরতরের জন্য। না না ঠাকুর মশাই, আপনি যা বলছেন তা কোনোভাবেই সম্ভব নয়। আপনি কেন বুঝতে পারছেন না? অজয় অজয় আমাদের একমাত্র ছেলে, আমাদের নয়নের মণি, শিবরাত্রির সলতেও আমাদের। ওকে আমরা সবটা জেনে কিভাবে এক অশরীরের নাগালে পৌঁছে দিতে পারি? আপনি বলেন, আমরা ওকে দিনের বেলায় ওইদিকে যেতে বারণ করেছি, আপনি সেখানে বলছেন আপনি ওকে গভীর রাতে নিয়ে যাবেন, তাও কিনা আবার প্রমীলার আত্মার সঙ্গে সরাসরি দেখা করাতে। আমাদের একমাত্র ছেলে অজয়ের যদি কোনো ক্ষতি হয়ে যায়, তখন আমরা কি করব ঠাকুর, কি করব? আপনি পারলে আমাদের মার্জনা করবেন। আপনার এই কথা আমরা রাখতে পারবো না। আমার পক্ষে আপনার এই প্রস্তাব গ্রহণ করা কিছুতেই সম্ভব নয়। তুমি আমার কথা দয়া করে একটু বোঝার চেষ্টা করো শান্তিপ্রভা। আমি তোমায় কথা দিচ্ছি যে তোমাদের ছেলের কোনরূপ ক্ষতি হবে না।
আমি জীবিত থাকতে অজয়ের কোনো ক্ষতি হতে দেব না। আর তোমাদের ভয় পাওয়ার কোনো কারণই নেই। প্রমীলার আত্মা মোটেও ক্ষতিকর নয়। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, মানুষের মধ্যে যেমন ভালো মন্দ উভয় শ্রেণীর মানুষ মিশে থাকে, ঠিক তেমনই ভাবে অতৃপ্ত আত্মাদের মধ্যেও ভালো মন্দের ভেদাভেদ রয়েছে। সকল আত্মা মানেই যে মানব জাতির জন্য তা ভয়ানক রকমের ক্ষতিকর, তেমনটা কিন্তু নয়। প্রমীলার আত্মা বর্তমানে ভীষণ কষ্টের মধ্যেই রয়েছে। তার এই অভিশপ্ত দশা থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদের কি একটু সাহায্য করা উচিত নয়? আমি তোমাকে আবারও বলছি শান্তিপ্রভা, আমি বেঁচে থাকতে তোমাদের সন্তানের কোনরূপ ক্ষতি আমি হতে দেব না। ওর গায়ে একটা আঁচড়ও আসবে না। আমার মনে হয় ঠাকুর মশাই যা বলছেন আমাদের তা শোনা উচিত। আর তাছাড়া ঠাকুর মশাইয়ের উপর আমরা ভরসা করতেই পারি। তুমি আর এই কাজে বাধা দিও না গিন্নি। আমাদের ছেলে যদি কোনো এক অতৃপ্ত আত্মাকে মুক্তি দিতে পারে, তাহলে তার মহা পুণ্য হবে গো। ঈশ্বর স্বয়ং আশীর্বাদ করবেন আমাদের সন্তানকে। এর থেকে বড় পাওনা আর কি বা হতে পারে বলো তো দেখি। ঠাকুরমশাই, আপনি কোনো চিন্তা করবেন না। অজয় আজ রাতে আপনার সাথে যাবে ওই পরিত্যক্ত বাড়িতে। কমলেশের কথা শুনে শান্তিপ্রভা এবার কিছুটা শান্ত হলো। আমি অজয়কে কাছে ডেকে তাকে ঠিক কি কি করতে হবে তা সমস্ত কিছু ভালোভাবে বুঝিয়ে দিলাম এবং অধীর আগ্রহের সাথে অপেক্ষা করতে লাগলাম গভীর রাত্রির জন্য। তারানাথ চুপ করলেন। আমি আর কিশোরী তারানাথের মুখের দিকে চেয়ে আছি পরবর্তী ঘটনা শোনার জন্য। কিশোরী বলে উঠল, আর এরপর কি হলো? আপনি কি তবে সেই রাতে অজয়কে নিয়ে সেই পরিত্যক্ত ভাঙা বাড়িতে গেলেন? হ্যাঁ, রাত্রি গভীর হতেই আমি অজয়কে নিয়ে হাঁটতে হাঁটতে প্রবেশ করলাম সেই ভাঙা বাড়ির ভিতর। আমাদের উপস্থিতি টের পাওয়া মাত্রই সে নীলচে আলোর রশ্মি সহসা জ্বলে উঠল তিমিরাচ্ছন্ন পরিবেশের মধ্যে। ধীরে ধীরে প্রমীলার সর্ব অঙ্গ পরিস্ফুট হতে লাগলো। তবে কাল আমি তাকে যে বিভৎস রূপে দেখেছিলাম, আজ দেখলাম সম্পূর্ণ তার বিপরীত রূপে। তার মধ্যে আর মোটেও বিধ্বস্ত রূপ নেই, বরং তার পরিবর্তে সে এখন যেন এক সাক্ষাৎ মমতাময়ী জননী। পরনে তার লাল পাড় সাদা শাড়ি, মাথা লম্বা চুল ছোট্ট বিনুনি করে বাঁধা, চুলের খোপায় জড়ানো আছে বেল ফুলের মালা, স্মৃতি ভরা টকটকে লাল সিঁদুর, কপালে গোল ছোট্ট একটা টিপ, টানা টানা 2 চোখে লেপ্টে আছে মায়া কাজল, গোলাপি কোমল ঠোঁটে পড়ন্ত বিকেলের ন্যায় এক চিলতে হাসি বিদ্যমান। প্রমীলার অতৃপ্ত আত্মা যেন সাক্ষাৎ গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের জননীর বার্তা নিয়ে এসেছে। আমি অজয়ের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে তাকে বললাম, অজয়, এই হলো তোমার আরেক মা। যাও অজয়, আর বিলম্ব করো না। এই মাকে তুমি জড়িয়ে ধরে মা বলে ডাকো, দেখবে মা ভীষণ খুশি হবে। অজয়ের চোখ মুখ জুড়ে ততক্ষণে ফুটে উঠেছিল এক অবর্ণনীয় মুগ্ধতা। মুগ্ধ নয়নে ছেলেটা তাকিয়েছিল প্রমীলার দিকে। বাচ্চা ছেলেটা অতৃপ্ত আত্মা, অশরীরী, অতিলৌকিক বিষয়, এই সমস্ত কিছুই সে জানে না। শুধু এটুকু বুঝতে পারছিল যে তার সামনে যে নারী দাঁড়িয়ে রয়েছে হুবহু তাকে তার মায়ের মতোই দেখতে, এবং সে তাকে পরম ভালোবাসায় কাছে পেতে চায়। প্রমীলা 2 হাত বাড়িয়ে দিল অজয়ের উদ্দেশ্যে। অজয় দৌড়ে এগিয়ে গেল সেদিকে। আমি প্রমীলার উদ্দেশ্যে বললাম, প্রমীলা, তুমি ধরে নাও, এই হলো তোমার গত জন্মের সন্তান, যাকে তুমি আগের জন্মে পেয়েছিলে মেয়ে রূপে, আর এই জন্মে পুত্র হিসেবে। তুমি তোমার বুকের মধ্যে থাকা যাবতীয় শূন্যস্থান পূরণ করে নাও এই বালকটিকে জড়িয়ে ধরে। এর মধ্যে ঢেলে দাও তোমার অন্তরে থাকা মমতা ও স্নেহের ঘড়া। প্রমীলা 2 হাত বাড়িয়ে ছোট্ট অজয়কে জড়িয়ে ধরল নিজের বুকের খাঁচায়। আমি 2 চোখ ভরে দেখতে লাগলাম সেই অপূর্ব দৃশ্য, যে দৃশ্যের বর্ণনা সঠিকভাবে আমি তোমাদের ভাষায় বলে বোঝাতে পারবো না। সেই ক্ষমতা বা সাধ্য দুটোর কোনোটাই ঈশ্বর আমায় দেননি, তা উপলব্ধি করতে হয়। এক অসহায় জননী যে মারা গিয়েও তার আত্মা রয়ে গিয়েছে,
কেবলমাত্র মা ডাক শোনার থেকে বঞ্চিত হওয়ার আক্ষেপ বুকের মধ্যে নিয়ে তার চোখের জলে ভেসে গেল। অজয় শিশু সুলভ কণ্ঠে মা ডাক শুনে তার অন্তরাত্মা যেন আজ এবার পরমেশ্বরের সাথে বিলীন হয়ে যেতে সায় দিল। আমি দেখলাম প্রমীলা এবার ধীরে ধীরে বায়বীয় উপাদানের মতো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমি অজয়কে কাছে টেনে নিয়ে হাসতে হাসতেই বললাম, প্রমীলা, তুমি মুক্তি পেয়ে গেছো প্রমীলা। আর তোমাকে এইভাবে অভিশপ্ত দশার মধ্যে দিয়ে কাটাতে হবে না দিন। আজ তুমি পরমেশ্বরের সাথে বিলীন হয়ে যাচ্ছ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি তোমায় এবার এক সুন্দর জীবন দিন। তোমার মনের মধ্যে যা সমস্ত কিছু আক্ষেপ ছিল তা যেন পরের জন্মে পূরণ করেন। আমার এই সকল কথার উত্তরে বহু দূর থেকে যেন ভেসে এলো প্রমীলার বলা কয়েকটা কথা। আমার আমার মনের মধ্যে আর কোনো আক্ষেপ নেই ঠাকুর মশাই। আমার হৃদয় আজ পরিপূর্ণ। তাই জন্যই তো এত শান্তিতে মুক্তি পেলাম ঠাকুর মশাই। আমি চললাম ঠাকুর মশাই, আমি চললাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে মা ডাক শোনানোর জন্য। আমার দুই চোখের কোণ চিকচিক করে উঠল। প্রমীলার আত্মা সম্পূর্ণরূপে মুক্তি লাভের পর আমি অজয়কে নিয়ে ফিরে এলাম তাদের গৃহে। কমলেশ এবং শান্তিপ্রভার হাতে তুলে দিলাম সুস্থ স্বাভাবিক অবস্থায় তাদের ছেলেকে। তাদের কাছে দেওয়া কথা আমি রাখলাম। এরপর আর কি, পরের দিন সকাল হলে আমি আবার বেরিয়ে পড়লাম অচেনা অজানা গ্রামের উদ্দেশ্যে। তোমরা তো জানোই যে এক জায়গায় একটানা বেশি দিন থাকতে আমার একেবারেই ভালো লাগে না। বাহ ঠাকুর মশাই, বাহ! সত্যি আপনার বলা আজকের এই কাহিনী একেবারে অনবদ্য ছিল। চলো হে ভাইয়া কিশোরী, আজকের মতো গল্প তো শেষ, তাহলে এবার ওঠা যাক। হ্যাঁ ভাই, চলো। ঠাকুরমশাই, আজকে এলাম তাহলে। হ্যাঁ হ্যাঁ, এসো, আবারও আসবে কিন্তু, আর অবশ্যই সাবধানে যেও।